নমস্কার, আপনাদের সবাইকে অবুঝ বাঙালি ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা আজকে একটু আলাদাভাবে আলোচনা করতে চাই, অর্থাৎ আজকে আমরা আমাদের দেশ, আমাদের মাতৃভূমিকে নিয়ে আলোচনা করতে চাই। আমাদের এই আলোচনাটা আমরা আমাদের মাতৃভূমি সম্বন্ধে আমাদের যে ধ্যান ধারণা আছে বা যেগুলো প্রচলিত ধারণা, সেগুলোর থেকে একটু আলাদাভাবে করতে চাই। দেখুন, আমাদের যে দেশ, আমাদের যে মাতৃভূমি, সেটার সম্বন্ধে আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 1-এ পরিষ্কার করে লেখা হলো ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। আমাদের আর্টিকেল 1 শুরুই হচ্ছে এই শব্দ দিয়ে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। এখন এটা কি আমরা সব সময় এই কথার সঙ্গে আমরা একমত হতে পারি যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত? তো বটেই, কিন্তু এখন যেটা ইন্ডিয়া নয়, এক সময় সেটাও ইন্ডিয়া ছিল না, কিন্তু ভারতবর্ষ ছিল। অর্থাৎ আমাদের ইন্ডিয়া এবং ভারতবর্ষ এই দুটোর মধ্যে যে একটা পার্থক্য, আগে সেটা নিয়ে আলোচনা করা উচিত। এতে কোনো সন্দেহই নেই যে আজকের দিনে যে ইন্ডিয়া আর ভারত, এইটাই হচ্ছে আমাদের মাতৃভূমি, আমাদের সংবিধান এখানেই প্রযোজ্য। কিন্তু ভারতবর্ষ বলতে গেলে কি এই বর্তমান ইন্ডিয়া বলতে যেটা, যে স্টেটটাকে বা যে কান্ট্রিটাকে বোঝায়, সেটাই? আমার তা মনে হয় না। আমার মনে হয় ভারতবর্ষটা আরো ব্যাপক। এটা সত্যি কথা যে ভারতবর্ষ বলে হয়তো সেই হিসেবে কোনো দেশ ছিল না। এখন আমরা একটা সার্বভৌম রাষ্ট্র বলতে যা বোঝাই, সেই রকম কোনো সার্বভৌম রাষ্ট্র কিন্তু ভারতবর্ষ বলতে আমরা যেটা বুঝি সেটা ছিল না। আমরা যদি মহাভারতের যুগে চলে যাই, তাহলে দেখতে পাবো এখন যেটাকে আমরা ইন্ডিয়া বলছি, মহাভারতের যুগে এই ইন্ডিয়া বলে কিছু ছিল না, কিন্তু অবশ্যই ভারতবর্ষ ছিল। এবং এই ভারতবর্ষটা, বর্তমান ভারতবর্ষ তার থেকে, বা বর্তমান যে ইন্ডিয়া তার থেকে অনেক বড় ছিল। এটা স্বাভাবিক। আমরা এই সমস্ত রাজ্যগুলোকে, যেগুলোকে বিভিন্ন ছোট ছোট রাজারা অথবা বড় বড় যে আমাদের যাকে বলে রাজ্য ছিল, বড় রাজ্য ছিল, সেগুলোকেও বিভিন্ন স্বাধীন রাজারা শাসন করতেন। কিন্তু একটা রাজত্বের নামও ভারতবর্ষ ছিল না। ভারতবর্ষ ছিল একটা সম্মিলিত জায়গার নাম। এটা আমাদের মেনে নিতে হবে যে কোনো ভারতবর্ষ বলে কোনো সার্বভৌম রাষ্ট্র না থাকলেও, একটা রাজনৈতিক কোনো রাষ্ট্র ছাড়াও বিভিন্ন বিষয়ে, যেমন ধরুন আমরা দেখতে পাই যে মহাভারতের সময়ও আমরা দেখতে পাই যে এই যে মডার্ন ইন্ডিয়া, মানে আজকের যে ইন্ডিয়া, এটা পাকিস্তান, আফগানিস্তানের কিছু অংশ, এগুলোকে নিয়েই ছিল। হ্যাঁ, কিন্তু ছোট ছোট রাজার আন্ডারে ছিল। এবং এখন যেমন আছে যে আমাদের ভারতবর্ষ হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, বিভিন্ন রাজ্য আছে এবং তার উপরে একটা কেন্দ্র আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আছে। এইটা ছিল না। ভারতবর্ষের ছোট ছোট রাজত্বগুলো ছিল, কিন্তু কোনো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল না। কিছু কিছু রাজ্য অনেক বড় হতো, কিন্তু তা সত্ত্বেও সেটা সম্পূর্ণ ভারতবর্ষকে কখনোই একটা সভারেন কান্ট্রি বা একটা যাকে আমরা বলি আজকের দিনে সার্বভৌম রাষ্ট্র, সেটা কিন্তু তখন ছিল না। কিন্তু ভারতবর্ষের একটা কনসেপ্ট ছিল। এই ভারতবর্ষের এই যে কনসেপ্টটা, এটা ধীরে ধীরে বিভিন্ন ইতিহাসের যে পাতায় পাতায় এটা আমরা দেখতে পাই, আর এটা পাল্টাতে থাকে। আমরা দেখেছি যে মধ্যযুগে, অর্থাৎ যখন মোগলরা ভারতবর্ষে শাসন করত বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট ছোট রাজত্ব ছিল, তখনও কিন্তু ভারতবর্ষ চাইতে বেশি যে কথাটা আমরা শুনতে পেতাম সেটা হচ্ছে হিন্দুস্তান। তারপরে অর্থাৎ মধ্যযুগে যে ছোট ছোট রাজ্যগুলো থেকে গেল, তারপরে যখন আমরা ব্রিটিশ ইন্ডিয়াতে আসলাম, অর্থাৎ যখন ঔপনিবেশে যে সাম্রাজ্য, সেটা ব্রিটিশরা আমাদের দেশে স্থাপন করলো, যেটাকে আমরা ব্রিটিশ ইন্ডিয়া বলে থাকি, সেই ব্রিটিশ ইন্ডিয়াটাও ধীরে ধীরে একটা ভারতবর্ষ হিসেবে একটা দেশ তৈরি হলো তখন, যখন এই ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে চলে গেল। এবং সমস্ত ঔপনিবেশিক যে সমস্ত শক্তিগুলো থাকে, তারা সবসময় রাজত্ব করে ডিভাইড অ্যান্ড রুল এই পলিসি থেকে, অর্থাৎ ভাগ করো আর রাজ করো। তো যাতে
এত বড় একটা ভারতবর্ষ একসঙ্গে একটা বিশাল শক্তি হয়ে না উঠতে পারে এবং আমাদের দেশের তদানীন্তন যে রাজনৈতিক শক্তিগুলো ছিল বা রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেন বা মানুষের যে সমস্ত ডিমান্ডস ছিল সেইগুলো অনুযায়ী ভারতবর্ষ আবার ভাগ হলো। ব্রিটিশ ইন্ডিয়া বলতে যেটা বোঝানো হতো আর আজকের যে ইন্ডিয়া যেটা আমাদের মাতৃভূমি সেটার মধ্যে অনেক পার্থক্য হয়ে গেল। এটা মনে করার কোনো কারণ নেই যে ব্রিটিশ ইন্ডিয়াতে যতটা সাম্রাজ্যবাদী শক্তি যতটা জায়গায় নিজের বা ঔপনিবেশিকবাদ শক্তি যতটা জায়গায় নিজের যে ক্ষমতা নিজের যে তাদের শাসনভার গ্রহণ করেছিল সেটা সম্পূর্ণভাবেই আমাদের আজকের ভারতবর্ষ থেকে অনেক বড়। এটাও ঠিক না, কারণ আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন যে ভারতবর্ষ তো ভাগ হলো কিন্তু ভারতবর্ষে আবার কিছু জিনিস জুড়লো। মানে ব্রিটিশ ইন্ডিয়াতে আমরা বহু ছোট ছোট রাজত্ব দেখতে পেতাম, বেশ কিছু বড় রাজাও ছিল, করদ রাজ্য বলা হতো, যারা ব্রিটিশকে কর দিত কিন্তু তারা স্বাধীন ছিল। যেমন ধরুন হায়দ্রাবাদ কিন্তু নিজাম শাসন করতেন, তার নিজস্ব সেনাবাহিনী ছিল, তার নিজস্ব মুদ্রা ছিল, তিনি কিছু অর্থ দিতেন ইংরেজদের এবং ইংরেজরা তাকে তার পরিবর্তে অন্য শত্রুর হাত থেকে তাকে বাঁচানোর জন্য তাকে একটা তার সঙ্গে ট্রিটি করেছিলেন। কিন্তু হায়দ্রাবাদের নিজাম কিন্তু রুলার ছিলেন, তিনি শাসক ছিলেন, একটা আলাদা রাজত্ব ছিল। এবং এছাড়াও আপনি যদি মাইসোর দেখেন, মাইসোরের রাজারাও কিন্তু প্রায় অটোনমি ভোগ করতেন। কাশ্মীরের যে মহারাজা হরি সিং, ভারত যখন ছেড়ে যাচ্ছেন ইংরেজরা তখন তারা একটা পলিসি নিলেন, বললেন এই সমস্ত যে রাজারা আছেন এই সমস্ত রাজারা নাকি স্বাধীন হয়ে গেলেন, অর্থাৎ ইংরেজ যখন চলে গেল এই সমস্ত রাজাদের বলল তোমরা স্বাধীন হয়ে গেলে, তোমাদের কাছে তিনটে অপশন থাকলো। প্রথম অপশন তোমরা ভারতবর্ষে যোগদান করো, দ্বিতীয় অপশন তোমরা পাকিস্তানে জয়েন করো, আর তৃতীয় অপশন তোমরা স্বাধীনভাবে নিজের দেশ পরিচালনা করো। বিভিন্ন রাজারা বিভিন্ন রকম যে তাদের এই অপশনগুলোর ভেতর থেকে তাদের অপশনগুলো নিয়ে নিলেন। ছোট ছোট যে সমস্ত রাজারা ছিলেন তাদের চারপাশে যখন পাকিস্তান এরিয়া পড়ে গেল তারা পাকিস্তানে যোগদান করলেন নবাব। ভারতবর্ষেও অনেক রাজারা জয়েন করলেন, কিন্তু নিজাম কিন্তু থার্ড অপশনটা বেছে নিলেন, অর্থাৎ আমি নিজে স্বাধীনভাবে রাজত্ব চালাবো। মহারাজ হরি সিংও চিন্তা করছিলেন যে কি করা যায়, কিন্তু যখন পাকিস্তানের একটা আক্রমণ এলো কাশ্মীরে তখন মহারাজ হরি সিং ভারতের সঙ্গে অন্তর্ভুক্তি যে ট্রিটি সেটা করলেন। এবং যেহেতু মহারাজ হরি সিং একজন হিন্দু ছিলেন এবং সেই স্টেট বা সেই রাজার যে প্রজারা ছিলেন তারা অধিকাংশই মুসলমান ছিলেন, তো পাকিস্তান বলল না এটা আমাদের, তারা আক্রমণ করলো। ভারতবর্ষের যেহেতু রাজা হরি সিং যোগদান করেছিলেন তাই ভারতীয় সেনাবাহিনী তাদের সঙ্গে প্রথম পাকিস্তানের সঙ্গে যুদ্ধ এই কাশ্মীর নিয়েই হলো এবং আজ অবধি সেই যুদ্ধ চলে যাচ্ছে, কখনো সরাসরি কখনো আড়ালে, কিন্তু একটা দীর্ঘ লড়াই আমরা পাকিস্তানের সঙ্গে যে বিশেষ কারণে লড়ে যাচ্ছি সেটা হচ্ছে এই কাশ্মীর। এরপরে যেমন ধরুন বরোদা, বিকানের, গোয়ালিয়র এই সমস্ত রাজারা কিন্তু যদিও প্রায় স্বাধীন ছিলেন, এরা কিন্তু ভারতবর্ষের সঙ্গে যে অন্তর্ভুক্তিমূলক যে ট্রিটি তাতে সাইন করলেন, অর্থাৎ তারা ভারতের একটা অংশ হলেন। অর্থাৎ এটা বলা যায় যে ব্রিটিশ ইন্ডিয়া থেকে আমাদের বর্তমান ইন্ডিয়াতে কিছু রাজারা যোগদান করাতে এবং পরবর্তী ক্ষেত্রে হায়দ্রাবাদও ভারতবর্ষের অন্তর্ভুক্ত হওয়াতে, তারও পরবর্তী ক্ষেত্রে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হওয়াতে আমাদের ভারতবর্ষের আয়তন কিন্তু বাড়লো। কিন্তু ওই যে বললাম ডিভাইড অ্যান্ড রুল, এইখানে এমন একটা ধর্মের ভিত্তিতে আমাদের ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করে দিলেন ইংরেজরা, একটা পাকিস্তান আর একটা ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। এই পাকিস্তানটা আবার একটা অদ্ভুত হলো, যখন পাকিস্তান তৈরি হলো তখন বা বর্তমান যে পাকিস্তান আছে তাতে আমরা মোটামুটি দেখতে পাই যে পাকিস্তানের মধ্যে বিভিন্ন যে প্রভিন্স আছে যেমন পাঞ্জাব, সিন্ধ, খাইবার পাখতুন, বালুচিস্তান আর হচ্ছে গিলগিট জায়গাগুলো যেগুলো পাকিস্তানের মধ্যে পড়ে। অবশ্যই এছাড়াও আর একটা ছোট জায়গা আছে সেটা পাকিস্তান জবরদস্তি দখল করে রেখেছে, যেটা পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এই যে জায়গাটা আছে এই জায়গাগুলো
ছাড়াও পাকিস্তানের কিন্তু আরেকটা জায়গা ছিল, সেটাকে ওরা বলতো ইস্ট পাকিস্তান। অর্থাৎ যে ভারতবর্ষকে যখন ভাগ করা হলো তখন সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু ভারতবর্ষের দুটো প্রভিন্স হলো, একটা হচ্ছে পাঞ্জাব প্রভিন্স আর একটা হচ্ছে বেঙ্গল প্রভিন্স। বাকিগুলো কিন্তু এরকম ভাবে আড়াআড়ি ভাবে ভাগ হয়নি, পাঞ্জাব প্রভিন্সটা ভাগ হয়ে গেল। হাজারে হাজারে লক্ষ লক্ষ শিখ এবং হিন্দু ভারতের দিকে চলে আসলেন, বহু মুসলমানও পাঞ্জাবে অংশে চলে গেলেন ভারতবর্ষ থেকে পাকিস্তানের দিকে। সেরকম ভাবেই বেঙ্গল প্রভিন্সটা ভাগ হলো, বড় অংশটা, বেঙ্গলের বড় অংশটা যেটাকে আমরা ইস্ট পাকিস্তান হিসেবে ঘোষণা করা হলো, আর আরেকটা অংশ বেঙ্গলে সেটা ওয়েস্ট বেঙ্গল নামে ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত হলো। ইস্ট পাকিস্তানের রাজধানী হলো ঢাকা এবং ওয়েস্ট বেঙ্গলের রাজধানী হলো কলকাতা। এই ইস্ট পাকিস্তান কিন্তু বেশি দিন পাকিস্তানের সঙ্গে থাকলো না। 1971 সালে এই ইস্ট পাকিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে একটা সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্রে পরিণত হলো, যার বর্তমান নাম বাংলাদেশ। কিভাবে হলো তার যে ইতিহাস, সেটা নিয়ে আমরা এর পরের বারে আলোচনা করব। তো আজকে আমরা এই অবধি আলোচনা করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো হলো সেগুলো হচ্ছে, এক তো আমরা প্রথমেই আলোচনা করলাম যার নাম নিয়ে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ, তৃতীয় নেপাল, চতুর্থ ভুটান, পঞ্চম চায়না, এছাড়া মায়ানমার এবং একটা ছোট বর্ডার আছে ভারতবর্ষের সঙ্গে, সেটা হচ্ছে আফগানিস্তানে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, এই যে সমস্ত আমাদের সঙ্গে যে বর্তমান যে সমস্ত দেশের যে বর্ডার রয়েছে, অর্থাৎ যাদেরকে আমরা প্রতিবেশী বলছি, এদের মধ্যেও একটা পরিবর্তন হয়ে গেল। যেমন যখন ভারতবর্ষ তৈরি হয়েছিল তখন কিন্তু আমাদের প্রতিবেশী ছিল তিব্বত। পরবর্তীকালে তিব্বত, চীন তার নিজের এরিয়ায় বা নিজের সাম্রাজ্য বা নিজের অঞ্চলের মধ্যে, অর্থাৎ তিব্বতটা আর তিব্বত থাকলো না, সেটাও চায়না হয়ে গেল। মুশকিল যেটা হলো সেটা হলো যে এই ভারতবর্ষের সঙ্গে এই যে এতগুলো দেশের নাম বললাম, অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ, চায়না, ভুটান, নেপাল, মিয়ানমার আর আফগানিস্তান, এতগুলো যে দেশের নাম আমরা করলাম, এগুলো কিন্তু সব স্থল বর্ডার আছে অথবা কোথাও কোথাও নদী আছে, মানে ল্যান্ড বর্ডার। কিন্তু এরাই ভারতবর্ষের সব প্রতিবেশী নয়, ভারতবর্ষের আরও প্রতিবেশী আছে। যদি আমরা মানে সামুদ্রিক যে আমাদের সীমারেখা দেখি, মেরিটাইম যে আমাদের বর্ডার, তার ভেতরে আমাদের দেশে পড়ছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এই সমস্ত দেশের সঙ্গেও কিন্তু আমাদের একটা যোগাযোগ সমুদ্রের মাধ্যমে রইল। এখন এই দেশগুলো আমাদের থেকে দূরে হলেও এরাকেও কিন্তু আমাদের প্রতিবেশী। আমরা মোটামুটিভাবে যদি দেখি তাহলে সবচাইতে বেশি আমাদের যে মানে সীমারেখা আছে, বাউন্ডারি লাইন আছে, সবচাইতে বেশি ল্যান্ড বর্ডার যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে আমাদের প্রায় 4096 কিলোমিটার লম্বা একটা সীমারেখা আছে। এরপরেই আসছে চায়না, 3488 কিলোমিটার। তারপরে পাকিস্তান 3320, নেপাল 1752, মায়ানমার 1643, ভুটান 578 কিলোমিটার এবং আফগানিস্তানের সঙ্গে 106 কিলোমিটার। তো এই যে এতগুলো দেশের সঙ্গে আমাদের যে বর্ডার থাকছে, তো এইগুলো, এই সব বর্ডারের যে সীমারেখা, এগুলো কি আমরা এবং আমাদের প্রতিবেশীরা মেনে নিয়েছে? কিছু ক্ষেত্রে মেনে নিয়েছে। যখন ইংরেজ যখন আমাদের দেশ ছেড়ে চলে যাচ্ছে তখন আমরা দেখলাম যে র্যাডক্লিফ লাইন বলে একটা সীমারেখা টানা হলো। এই র্যাডক্লিফ লাইন বলা হয় তাকে। বাংলাদেশ বা পাকিস্তানের সঙ্গে ভারতের যে সীমারেখা সেটাকে ওই র্যাডক্লিফ লাইন বলা হয়। এবং ভারতের সঙ্গে পাকিস্তানের আরেকটা সীমারেখা আছে যেটাকে আমরা এলওসি বলি, লাইন অফ কন্ট্রোল। সেটাও আমাদের আলোচনার মধ্যে আসবে, কিন্তু একটা দীর্ঘ আলোচনা একসঙ্গে করব না, সেটা পরবর্তীকালে করব। তাহলে এর ভেতরে এই র্যাডক্লিফ যে হলো, তার ভেতরে এই র্যাডক্লিফ লাইন অনুযায়ী করা হলো। কিন্তু তো বাংলাদেশের সঙ্গে আমাদের সীমানা নিয়ে কোনো বেশি ঝামেলা নেই। সবচেয়ে বেশি সীমানা আমাদের সঙ্গে স্থল সীমানা বাংলাদেশের, কিন্তু বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বন্দ্ব অর্থাৎ সীমানা নিয়ে, বাউন্ডারি লাইন নিয়ে সেটা নেই। মোটামুটিভাবে আমরা সেই সমস্ত ডিসপিউটগুলো
মিটিয়ে নিয়েছি। আমাদের সঙ্গে ডিসপিউট আছে পাকিস্তানের সঙ্গে এবং ওটা এত সহজে যাবেও না। আমাদের সঙ্গে আর যে সমস্ত যদি আপনি দেখেন যে ডিসপিউট কাদের, আফগানিস্তানের সঙ্গে। তার কারণ হচ্ছে যে আফগানিস্তান কিন্তু মোটামুটিভাবে দেখা যায় যে আফগানিস্তান যে তাদের যে সীমানা ভারতের সঙ্গে সেটা নিয়েও তারা মেনে নেয়নি সেটা, এবং এটা সত্যি যে নেপালের সঙ্গেও আমাদের কিছুটা সীমানা নিয়ে আছে এবং চায়নার সঙ্গে আছে। এর কারণ হচ্ছে যে আফগানিস্তান ডুরান্ড লাইনকে মেনে নিল না, পাকিস্তান ম্যাকমোহন লাইনকে মেনে নিল না। এই দুটোই কিন্তু ইংরেজরা সৃষ্টি করেছিল, কিন্তু এই দুটো লাইনকে সীমানা হিসেবে যেমন ডুরান্ড লাইনকে আফগানিস্তান মেনে নিল না, তেমনি আফগানিস্তান যেমন ডুরান্ড লাইনে অ্যালার্জি রয়ে গেল, তেমনি চায়না ম্যাকমোহন লাইনকে মানল না। মাঝে মাঝেই চায়না দাবি করে যে অরুণাচল প্রদেশও নাকি ওদের। এটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে এবং কি 1962-তে আমরা একটা চায়নার সঙ্গে যুদ্ধও লড়ে নিয়েছি। তো এলওসি যে বা র্যাডক্লিফ লাইনের কিছু কিছু যে ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে আমাদের যে প্রবলেমটা থেকে গেল, চায়নার সঙ্গে যে প্রবলেমটা থেকে গেল, তো পাকিস্তানের সঙ্গেও আমরা যুদ্ধে লড়ে নিলাম, চায়নার সঙ্গেও আমাদের একবার যুদ্ধে জড়াতে হলো। নেপালের সঙ্গে একটা কালাপানি টেরিটরি বলে একটা জায়গা আছে, একটা জায়গা অঞ্চল আছে, সেটা নিয়েও কিন্তু নেপালের সঙ্গে হয়েছে, কিন্তু মোটামুটি সেটা নিয়ে আলোচনা চলছে, হয়তো আমরা খুব শিগগিরই এটা সেটেল করে ফেলবো। আফগানিস্তানের সঙ্গে আমাদের সীমানাটা খুবই কম এবং আশা করা যায় আমরা আফগানিস্তানেও যে আফগানিস্তানের যে বক্তব্য অর্থাৎ ডুরান্ড লাইন, তার পরিবর্তে তারা কি চায় সেটা বলা হবে। এবং আফগানিস্তানের সঙ্গে যে ডিসপিউট, এটা না করার সবচেয়ে কারণ হচ্ছে যে ফ্রম দ্য ভেরি বিগিনিং অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়ার পরের থেকেই দেখা গেল যে আফগানদের সঙ্গে ব্রিটিশরাও কোনোদিন পেরে উঠল না আফগানিস্তানকে দখল করতে। পরবর্তীকালে আমেরিকাও চেষ্টা করেছিল, রাশিয়াও চেষ্টা করেছিল, কিন্তু আফগানিস্তান কারোর বশ্যতা স্বীকার করেনি। যার ফলে এই এতগুলো যুদ্ধ লড়তে 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 এমন একটা সরকার এখন আফগানিস্তানের আছে যাকে পৃথিবীর অধিকাংশ দেশ এখনো পর্যন্ত কোনো মান্যতাই দেয়নি। কাজে এটা একটু চলবে, কিন্তু এটা খুব বেশি আমাদের ক্ষেত্রে কষ্টকর না। আমাদের প্রতিবেশীদের সঙ্গে আমাদের যে বাউন্ডারি লাইন নিয়ে যে প্রবলেম, সেটা মোটামুটিভাবে আমরা যদি দেখি সেটা হচ্ছে চায়না এবং পাকিস্তান। এবং আগেই বলেছি পাকিস্তানের সঙ্গে আমরা বেশ কিছুবার যুদ্ধ করেছি এবং মনে হয় যদি আমরা কোনো ফয়সলা করতে না পারি তাহলে হয়তো এই যুদ্ধ চলতেই থাকবে, হয়তো আরও একটা বড় যুদ্ধের দিকে আমাদের ঠেলে দিতে পারে। আজকে বাংলাদেশ নিয়ে বেশি আলোচনা করব না, বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো বর্ডার ডিসপিউটও নেই এবং বাংলাদেশের যে পরিস্থিতি সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা সমস্ত প্রতিবেশীদের সম্পর্কেই আমরা আলোচনা করব। যে দেখুন, আপনি একটা জিনিস আপনার মাথায় সবসময় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি আপনার বন্ধু, পছন্দের বন্ধু নিতে পারেন, আপনি পরিবর্তনও করতে পারেন আপনার বন্ধুকে, কিন্তু আপনি আপনার পছন্দের দেশকে আপনার প্রতিবেশী করতে পারেন না, এবং যারা আপনার প্রতিবেশী আছে তাদেরকে আপনি পাল্টাতেও পারেন না। রাজনীতি, বিশেষ করে ভূ রাজনীতি, এটা খুবই জটিল বিষয় যা সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে থাকে। একটা ছোট উদাহরণ দিলেই আমরা সবাই বুঝতে পারবো যে ইউএসএসআর যখন ছিল তখন কেউ আমরা ভাবিনি যে এই সোভিয়েত ইউনিয়নটা ভেঙে যাবে, কিন্তু ভেঙে গেল। রাশিয়া একটা আলাদা দেশ হলো, ইউক্রেন একটা আলাদা দেশ হলো, কিন্তু এটা ভেঙে যাওয়ার পরেও বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে একটা ভীষণ যুদ্ধ চলছে। তাই প্রতিবেশী একটা খুব বড় ব্যাপার। প্রতিবেশীর সঙ্গে যদি আপনি সম্পর্ক ঠিক না রাখতে পারেন, আপনার প্রতিবেশী যদি আপনার সঙ্গে সম্পর্ক না রাখতে চায়, বা যদি তাদের জমি নিয়ে বা কোনো বিষয় নিয়ে যদি মতভেদ থাকে, সেটা কিন্তু দুটো যে দেশ, সেই দুটো দেশের পক্ষেই খুবই খুবই চিন্তার বিষয়। কারণ যুদ্ধ কখনোই সমৃদ্ধি আনে না, যুদ্ধ আনে মৃত্যু, যুদ্ধ আনে ধ্বংস। এবং সবচাইতে বড় জিনিস সেটা হচ্ছে যে যুদ্ধে কেউ জেতে না, যে দুটো দেশ লড়ে দুটো দেশই হারে। কারণ দুটো দেশেই যে সৈন্যরা মারা যান, তাদের পরিবাররা কিন্তু তাদের সব কিছু হারায়। তার দুটো দেশের যে জনগণ যারা তাদের সন্তানকে যুদ্ধক্ষেত্রে পাঠান, তাদের মধ্যে অনেকেই ফিরে আসেন। তাহলে এটা বুঝতে হবে যে যুদ্ধ আপনার জন্য কোনো ভালো জিনিস কিছু আনে না। কিন্তু ওই শেষ কথা যে বলে গেছিলেন পাঞ্জাবের যে গুরু গোবিন্দ সিং, যখন
তাকে বলা হয়েছিল চুলটা কেটে যদি তিনি মুঘল সম্রাটের সামনে রাখেন তাহলে তার জীবনটাকে ভিক্ষা দেওয়া হবে। তো উনি বলেছিলেন আমি আমার চুলটা তো তোমাকে দেবই, কিন্তু বেনির সঙ্গে মাথাটাও দেবো। কখনো কখনো লড়াইটাই একদম শেষ আমাদের কাছে অস্ত্র হয়ে দাঁড়ায়। আপনি সমস্ত কিছুর সঙ্গেই আপনি কম্প্রোমাইজ করতে পারেন, কিন্তু আপনার দেশের সম্মানের সঙ্গে তো পারেন না। এই দেশের সম্মান সবার আগে, আর দেশের এই সম্মান বাঁচানোর জন্য আমাদের মাতৃভূমিকে সর্বোচ্চ যে আমরা সম্মান দিয়ে থাকি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ আমার মা এবং আমার জন্মভূমি দুটো স্বর্গের চেয়েও বড়। তো সেই জন্যে নিজের মায়ের অসম্মান যেমন কোনো সন্তান দেখতে পারেন না, তেমনি তার জন্মভূমির কোনো রকম যদি অসম্মান কেউ করে সেটাও কেউ সহ্য করতে পারে না। যুদ্ধ সর্বশেষ হাতিয়ার, কিন্তু কখনো কখনো যুদ্ধটা একমাত্র হাতিয়ারেও পরিণত হতে পারে। তাহলে মোটামুটিভাবে আমরা দেখছিলাম যে ভারতবর্ষ হচ্ছে একটা কনসেপ্ট, একটা কালচারাল, একটা যাকে বলে এটা পলিটিক্যাল এন্টিটি, এবং এটা ভারতবর্ষ বলে কোনো দেশ না থাকা সত্ত্বেও, আমি পুরনো দিনের কথা বলছি, ব্রিটিশ ইন্ডিয়ার আগের কথা বলছি, ভারতবর্ষ বলে কোনো দেশ না থাকলেও ভারতবর্ষ বলে যে একটা দেশ আছে এটা সবাই জানত। ছোট ছোট বিভিন্ন রাজ্যে এগুলো বিভক্ত ছিল, বিভিন্ন রাজারা সেগুলোকে শাসন করতেন, কিন্তু ভারতবর্ষ ছিল। ইন্ডিয়া আমরা পেলাম কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ আসার পরে ইন্ডিয়া পেলাম। সেই ইন্ডিয়া আবার ব্রিটিশরা যাওয়ার আগে ভাগ করে দিয়ে গেল, পাকিস্তান আর ইস্ট পাকিস্তানকে আলাদা করে দেওয়া হলো, আর আমরা যেটা পেলাম সেটা হলো ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। আমাদের যে সংবিধান, সেই সংবিধানে একদম সঠিকভাবেই এটা বলা হলো আমরা হচ্ছে সেই ভারতের উত্তরসূরি। আমাদের যে মূল ধারা ভারতবর্ষের সেটা আমরা, এবং আমরা খুব গর্বিত যে আমাদের হাজার হাজার বছরের পুরনো আমাদের যে ঐতিহ্য, সেটাকে নিয়েই আমরা আগে চলেছি, এবং ভবিষ্যতেও আমরা আমাদের মাতৃভূমিকে জগৎ সভায় যাতে শ্রেষ্ঠ আসন পায় সেই জন্য লড়াই করি। এ লড়াই কিন্তু যুদ্ধ না, এ লড়াই শিক্ষার জন্য লড়াই, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই মানুষের মানুষ হয়ে ওঠার লড়াই, আর এ লড়াই আমাদের সবাইকে জিততে হবে। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের প্রতিবেশীদের সম্বন্ধে আরও বেশি আলোচনা করব, বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার এবং পাকিস্তান। পরবর্তীকালে আমরা চায়না অথবা আফগানিস্তান নিয়েও আলোচনা করব, এবং ধীরে ধীরে এই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতবর্ষের বর্তমান যে পরিস্থিতি এবং সেটা কোন দিকে যাচ্ছে, আমরা কিভাবে আরও ভালোভাবে বাঁচতে পারি সেইটা নিয়েও আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সবাই দেখতে থাকুন ইউটিউব চ্যানেল অবুঝ বাঙালি, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর সর্বশেষে বারবার আমি আপনাদের যে অনুরোধ করি সেটা হচ্ছে, আপনার পছন্দ হলে কমেন্ট করুন, পছন্দ না হলেও কমেন্ট করুন। আমি অনেকগুলো কমেন্ট পেয়েছিলাম, আমার কিছু বন্ধুস্থানীয় ব্যক্তিরাও আমাকে এই ধরনের, অর্থাৎ আমাদের মাতৃভূমি, আমাদের দেশ এবং সমকালীন পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য তারা বলেছিলেন, তাই চেষ্টা করা। এবং এটা একটা যেহেতু বিশাল ব্যাপার, সেজন্য একবারে হবে না, আরও বেশ কিছু বার আমরা এটা নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, আপনাদের সবাইকে আবার আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। নমস্কার।